মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে এখন দেখা যাচ্ছে যে হরমুজ প্রণালীতে বহু জাহাজ আটকে ছিল, কিন্তু এখন যুদ্ধবিরতির সুযোগে সেই সমস্ত আটকে থাকা জাহাজগুলি তারা পার করানোর সুযোগ দিচ্ছে। কিন্তু একমাত্র বাংলাদেশের জাহাজকে নাকি পার করানোর কোনো সুযোগ দিচ্ছে না। কেন এই পরিস্থিতি, সেই দিকে যেমন নজর রাখার চেষ্টা করব, অন্যদিকে নজর রাখবো যে বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে কার্যত এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পাকাপাকিভাবে বিল এনে আইন করিয়ে নিষিদ্ধ করে কার্যত আওয়ামী লীগের সমর্থকরা ফুসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক তারা বিবৃতি দিচ্ছে। ঠিক কি পরিস্থিতি, এদিকেও নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখার চেষ্টা করব যে অনেকেই বলার চেষ্টা করছেন যে মোহাম্মদ ইউনূসের ধারাবাহিকতা এবার বজায় রাখছে নাকি তারেক রহমান। আসলে কি পরিস্থিতি, এটার দিকেও নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে ভারত বাংলাদেশের সম্পর্কের সমীকরণ, খলিলুর রহমান এবং জয়শঙ্করের যে মিটিং হলো, সেই বৈঠকে কি কি উঠে এলো, সেদিকেও নজর রাখার চেষ্টা করব আমাদের বিশেষ প্রতিবেদন আকারে। রাজপথের আন্দোলন থেকে কূটনৈতিক সম্পর্ক, দুই প্রতিবেশীর সম্পর্ক কি আবার ঠিক হচ্ছে দ্রুত? দেখুন, দক্ষিণ এশিয়ার রাজনীতি অনেকটা নদীর মতো, কখনো খুব শান্ত, আবার কখনো খুব উত্তাল, আবার কখনো অদৃশ্য স্রোতে দিক বদলে যায়। ভারত বাংলাদেশের সম্পর্ক ঠিক তেমনই, মাঝে মাঝে দেখা যায় বন্ধুত্ব, আবার মাঝে মাঝে কখনো সন্দেহ বাড়ে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় সম্পর্ক কখনো সরল রেখায় হাঁটেনি, সব সময় ছিল জটিল, এখনো জটিল। দিল্লি ঢাকা দূরত্ব যত সহজে মাপা যায় ততটা সহজে নয় সম্পর্ক মাপা। একসময় এই সম্পর্ক ছিল মুক্তিযুদ্ধের রক্তে খোদাই করে লেখা, পরে তার রূপ নেয় স্বার্থের অঙ্কে, বর্তমানে দাঁড়িয়ে আছে সন্দেহের দিকে। 2024 সালের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তন এসেছে, সেটা দিল্লি ঢাকা সম্পর্কের নতুন পরীক্ষার সমান। দীর্ঘ অশান্তি ঝামেলার পর বাংলাদেশে বর্তমানে বিএনপি সরকার রয়েছে, আর বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীর প্রথম দিল্লি সফর। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লিতে পৌঁছে প্রথম রাতেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন। তাদের দুজনের মধ্যে নৈশভোজের সঙ্গে কথাবার্তা হয়। বিশেষজ্ঞরা বলছেন দুই দেশ পরস্পরকে বোঝার চেষ্টা করছে। ঠিক তার পরের দিন বৈঠক হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে। বৈঠকে আলোচনা হয়েছে গঙ্গা জলবন্টন চুক্তি প্রত্যাহার করা, বাণিজ্য চুক্তি ফিরিয়ে আনা, জ্বালানি সরবরাহ বৃদ্ধি। কূটনীতির ভাষায় একে বলা হয় সম্পর্ক ভেঙে নয়, সম্পর্ক পুনর্গঠন। সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী ঢাকায় পরবর্তী হাই কমিশনার হিসেবে একজন মুসলিম বুদ্ধিজীবীকে পাঠানোর চিন্তা ভাবনা চলছে। কেউ কেউ এটাকে কূটনৈতিক পদক্ষেপ বলছেন, আবার কেউ বলছেন দিল্লি জনমত বার্তা বুঝতে শুরু করেছে, এবং যেখানে ভারতের রয়েছে অনেক বাধা, তাই চাইলেই সব পাল্টানো সম্ভব নয়। বিজেপির রাজনৈতিক প্রচারে বাংলাদেশ ইস্যু প্রায় সবসময় ব্যবহৃত হয়, তবে যদি আপনি মনে করেন দিল্লি খুব সহজেই গলে যাবে, সেটা সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন ভারতের পররাষ্ট্র নীতি প্রায়ই অভ্যন্তরীণ রাজনীতির ছায়ায় পরিণত হয়। সামনে কঠোর থাকলেও পদ্মার পিছনে অনেক কথা হয়ে থাকে দুদেশের। বাংলাদেশে যেমন ভারত বিরোধী মনোভাব রয়েছে, তেমনি ভারতের একটি অংশের মধ্যে বিরোধী মনোভাব রয়েছে। ঢাকার রাষ্ট্রদূত বলেছেন দুই দেশের সম্পর্ক কখনো থেমে থাকে না। বিশেষজ্ঞরা বলছেন যে রাষ্ট্রের সম্পর্ক আবেগ দিয়ে নয়, প্রয়োজন সাহায্যের ওপর টিকে থাকে। প্রশ্নটা এখন আর দিল্লি না ঢাকা সেটা নয়। বাংলাদেশ চাইবে সম্মান, দিল্লি চাইবে স্থিতিশীলতা, আর এই দুটোর পরই হবে সমঝোতা। খুব দ্রুত না, আস্তে আস্তে সমীকরণ বদলাবে। প্রতিবেশী বদলানো নয়, আর দূরত্ব বাড়িয়ে রাখা যায় না। আর কত ভালো সম্পর্ক হয় দিল্লি এবং ঢাকার, সেদিকে নজর থাকবে। 2024 সাল থেকে বাংলাদেশ পুরোপুরিভাবে বদলে গেছে। ও বছরই 5ই আগস্ট সে বছর বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আমলে হয়েছে অনেক চুক্তি। যে চুক্তিগুলো তিনি করে গিয়েছেন, সেই সব চুক্তির কারণে ওপার বাংলার মানুষ অনেক লাভবান হয়েছেন। ভারতের সঙ্গে তার বন্ধুত্ব অনেক ভালো ছিল। একাধিক চুক্তির মধ্যে একটি অন্যতম চুক্তি হলো 1996 সালের গঙ্গা চুক্তি। চুক্তিটি করা হয়েছিল 30 বছরের জন্য। 1996 সালের 12 ডিসেম্বর দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন। কূটনীতিক সালমান হায়দার তখন ছিলেন ভারতের পররাষ্ট্র সচিব। তিনি বলেছিলেন, এই মাপের একটা চুক্তি তখনই সই হতে পারে যখন দুপক্ষ থেকে রাজনৈতিক সদিচ্ছা ও নেতৃত্বের আগ্রহ তৈরি হয়। আর তখন দক্ষিণ এশিয়াতে সেই বিরল শর্তটাই পূরণ হয়েছিল। ছিলেন তার সঙ্গে মানানসই ব্যক্তিত্বরা। গঙ্গা চুক্তির মতো
মতো একটা জটিল বিষয় নিয়ে এগোতে গেলে রাজনৈতিক সাহস লাগে। শেখ হাসিনার পূর্বসূরীরা তা দেখাতে না পারলেও তিনি কিন্তু পেরেছিলেন, এবং হ্যাঁ, ভারতের দিক থেকেও তাতে উপযুক্ত সাড়া মিলেছিল। এই চুক্তির ফলে বাংলাদেশে যথেষ্ট সুফল পেয়েছিল, তা অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রতি বছর জানুয়ারিতে ফারাক্কা পয়েন্টে বাংলাদেশ যে পরিমাণ জল পেয়েছে তা গত 24 বছরের সর্বোচ্চ। প্রতিদিন গড়ে প্রায় 95,000 কিউসেক জল পেয়েছে পদ্মা। বর্তমানে পুরো চুক্তি রয়েছে অনিশ্চয়তার মধ্যে। হাসিনা এবং মোদি যখন ভারত সফর করেছিলেন তখন প্রশ্ন উঠেছিল, এই চুক্তি যদি নবায়ন করা না হয় তাহলে যেমন জল বাংলাদেশ পাচ্ছে তেমনই জল পাবে। 2026 সালকে অনেকে তিস্তার বছর হিসেবে ধরে নেয়। অনির্বাচিত সরকারের সঙ্গে এত বড় প্রকল্পে চীনের ঝুঁকি নেওয়া অনীহা এবং ইউনূসের একাধিক নিজের স্বার্থের কাজ অনেকগুলো প্রশ্নের সম্মুখীন বাস্তবে। এর ফলে 2026 সাল পর্যন্ত নবায়নের বছর হয়ে দাঁড়িয়েছে এবং সকলের চোখ পড়েছে গঙ্গা চুক্তির দিকে। তারপর একের পর এক নেতার বেসুরো মন্তব্য। বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ ভারতের প্রতি প্রকাশ্যে হুমকি দেন। তিনি বলেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো প্রচেষ্টা করা হলে 7 সিস্টার নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এই 7টি রাজ্যের মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম এবং ত্রিপুরা। দেখুন, ইউনূস সরকারের নেতাদের একের পর এক হুমকি, ভারত বিদ্বেষী মনোভাব বারবার দেখেছি। দেখুন, সবকিছু কিন্তু এমনি এমনি পাওয়া যায় না, তার জন্য কিছু করতে হয়। আওয়ামী লীগের নেতারা বা নেত্রী সবসময় ভারতের সঙ্গে ভালো বন্ধুত্ব বজায় রেখেছিল। এখন অবশ্য আওয়ামী লীগ বাংলাদেশে নেই, শেখ হাসিনা তিনিও বাংলাদেশে নেই, কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু সম্পর্ক ভারতের সঙ্গে খুবই ভালো ছিল। কিন্তু ইউনূস আসার পর আমরা দেখেছি ভারতের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে গিয়েছে। ইউনূস সরকার যা করেছে সবটাই উল্টো করেছে, ভারতের বিরুদ্ধে বারংবার হুমকি দিয়েছে। বর্তমানে বিএনপির সরকার ক্ষমতায় রয়েছে, ইউনূসের সরকারও ক্ষমতায় নেই। এই গঙ্গা চুক্তি নিয়ে কি ভাবছে তারা, কি করবে? কারণ হাসিনা নেই বাংলাদেশে, তার দলও এখন নিষিদ্ধ। কি হবে? জল না পেয়ে বাংলাদেশের মানুষ কি হাহাকারেই শেষ হয়ে যাবে? এরকম কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে। যেরকম এখন বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছে, এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে কিন্তু বাংলাদেশও সমস্যার মধ্যে পড়েছে এবং সেখানে কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না, তেল পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবে তারা যেমন সমস্যায় পড়েছে, ঠিক এই চুক্তির ক্ষেত্রে বিএনপির সরকার কি ভূমিকা নেবে? আর এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে কিন্তু তারেক রহমান একের পর এক পরিস্থিতি, একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি সম্মুখীন হচ্ছে। যেসব চুক্তি শেখ হাসিনা করে গিয়েছে সেই সব চুক্তির বেশিরভাগ অংশই নষ্ট করে দিয়েছে ইউনূসের সরকার, বা বলেছে সেগুলো দিয়ে কোনো কাজ হবে না। কিন্তু শেখ হাসিনা সেই সব চুক্তি কি বিএনপির সরকারের কোনো লাভবান হতে পারে, বা জনগণের জন্য কি সেই সব চুক্তি কোনো রকম কোনো উন্নতি করতে পারে? প্রশ্ন তো একাধিক, উত্তর পাওয়া যাবে সময় উচিত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। দীর্ঘ 13 থেকে 14 দিনের সফর শেষ করে আমেরিকা থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গত 28 তারিখে গিয়েছিলেন আমেরিকায়। এই দীর্ঘ সফরে তিনি কি করলেন শোনা যাচ্ছে, দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে একাধিক স্তরে। যেদিন দেশে ফিরলেন সেনা প্রধান সেদিনই সামরিক গোয়েন্দা সহ ডিজিএফআই, এনএসআই, এসবি দুজন করে প্রতিনিধি গিয়েছিলেন আমেরিকায়। হঠাৎ করে আমেরিকা যাওয়ার বহর কেন? ইউনূস যে চুক্তি করে গিয়েছিলেন আমেরিকার সঙ্গে, সেটার পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কি? আদৌ কি সেটা নিয়ে আলোচনা হয়েছে, নাকি শুধুমাত্র নতুন করে আমেরিকার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে এই সফর? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের যুক্তরাষ্ট্র সফরের পর নানা আলোচনা চলছে। আইএসপিআর এর পক্ষ থেকে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র সফরকালে সেনাপ্রধান জর্জিয়া অঙ্গরাজ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে তাকে একটি বিশেষ রেজুলেশন প্রদান করা হয়। এছাড়া গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিভিন্ন পক্ষের সঙ্গে তিনি বৈঠক করেছেন। কিন্তু প্রশ্ন, মেটিকুলাস ডিজাইনে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যে চুক্তি আমেরিকার সঙ্গে করে গিয়েছে সেটা কি আলোচনা হয়েছে? কারণ ওই চুক্তিতে ভয়ঙ্কর কিছু বিষয় উল্লেখ রয়েছে।
যেমন বাংলাদেশ কোনো অস্ত্রশস্ত্র কিনলে আমেরিকা থেকেই কিনতে হবে, চীন রাশিয়া থেকে অস্ত্র কেনা যাবে না, আমেরিকার মিত্রদের থেকে কিনতে হবে। এছাড়াও কোনো দেশের সঙ্গে কোনো চুক্তি বা সম্পর্ক স্থাপন করতে হলে এক রকমের অনুমতি নিতে হবে আমেরিকার থেকে, যে চুক্তি অত্যন্ত ভয়ঙ্কর, যেটা মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়ে করে গিয়েছিলেন নির্বাচনের 3 দিন আগে। তবে যেটা জানা যাচ্ছে, আমেরিকার আমন্ত্রণে সেনাপ্রধান এই সফরে গিয়েছিলেন। অন্যদিকে আরও যে সামরিক বাহিনীর প্রতিনিধিরা গিয়েছেন আমেরিকায়, তারা ফিরবেন 15 এপ্রিল। বাংলাদেশের গণমাধ্যমগুলি বলছে বিএনপি 2 মাস হয়েছে ক্ষমতায় এসেছে, এরই মধ্যে সরকারের তরফে আয়োজন করা হয়েছে এই সফর, যেটা বাংলাদেশের জন্য ইতিবাচক দিক বয়ে আনবে। এই সফরের উল্লেখযোগ্য দিকটি হলো মার্কিন পররাষ্ট্র দফতর এবং নিরাপত্তা প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো পূর্ণ সমর্থন নিয়ে এই সফর আয়োজন করেছে, যেটা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পাশাপাশি কিছুদিন আগে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আমেরিকা সফর দেখা গিয়েছিল। অর্থাৎ ট্রাম্প প্রশাসনের সঙ্গে যেটুকু দূরত্ব তৈরি হয়েছিল বাংলাদেশে, সেটা কার্যত স্বাভাবিক করার চেষ্টা করছেন তারেক। শুধু তাই নয়, তারেক রহমানের সরকার কূটনৈতিক স্তরে প্রতিটি দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে, যেমন ভারত। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারত বাংলাদেশের সম্পর্ক তিক্ততার দিকে পৌঁছেছিল, তবে এখন তার উন্নতি ঘটছে। এখন বাংলাদেশের সেনাপ্রধান থেকে সামরিক স্তরের প্রতিনিধিদের আমেরিকা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে এখন দেখা মোহাম্মদ ইউনূস যে চুক্তি করে গিয়েছিলেন, সেটা থেকে কোনোভাবে নিস্তার পায় কিনা ঢাকা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। অনেক টালবাহানার পর বাংলাদেশ পেয়েছে এক স্বাধীন সরকার। সেদেশের আপামর জনতা থেকে শুরু করে আওয়ামী লীগের অসংখ্য লাখ লাখ ভক্ত সমর্থক অনেক আশায় ইউনূসকে হটিয়ে বিএনপিকে ক্ষমতায় এনে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছিলেন। কারণ আওয়ামী লীগের সমর্থকদের হাতে আর কোনো বিকল্প, কোনো পথ ছিল না। কারণ তাদের প্রিয় দল আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারেনি, বলা ভালো করতে দেওয়া হয়নি। আওয়ামী লীগের সমর্থকদের অনেক আশা ছিল তারেক রহমান ক্ষমতায় এলে হয়তো তাদের নেত্রী জনদরদি শেখ হাসিনার সঠিক বিচার করবে, অর্থাৎ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনবে। বাংলায় একটি প্রবাদ রয়েছে, আশায় মরে চাষা। বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থকদের অবস্থা হয়েছে সেই রকম। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা কোনো সংগঠনের কার্যক্রম সরাসরি নিষিদ্ধ করার বিধান যুক্ত করে জাতীয় সংসদে পাশ হলো সন্ত্রাস বিরোধী বিল। জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি পাশের জন্য উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাশ হয়। এর মাধ্যমে বিগত অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা বহু আলোচিত সেই সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটি এখন স্থায়ী আইনের রূপ নিল। এই নতুন আইনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো কোনো সত্তা বা সংগঠনের কেবল নাম নিষিদ্ধ করাই নয়, বরং তাদের যাবতীয় রাজনৈতিক এবং প্রচারণামূলক কার্যক্রমের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা পেয়েছে সরকার। আগে এই আইনে কোনো ব্যক্তি বা সত্তাকে কেবল তালিকাভুক্ত বা নিষিদ্ধ করার সুযোগ ছিল, কিন্তু তাদের কার্যক্রম পরিচালনার বিষয়ে অস্পষ্টতা ছিল। এখন থেকে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন কোনো ধরনের মিছিল, জনসভা, সংবাদ সম্মেলন বা জনসমক্ষে বক্তৃতা দিতে পারবে না। এমনকি গণমাধ্যম, অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের পক্ষে কোনো ধরনের প্রচারণা বা প্রেস বিবৃতি প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। বিলটি পাশের সময় সংসদে কিছুটা বিতর্ক এবং নাটকীয়তার সৃষ্টি হয়। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এই স্পর্শকাতর আইনটি পর্যালোচনার জন্য বাড়তি সময় দাবি করেন। তিনি অভিযোগ করেন, বিল সংক্রান্ত তুলনামূলক নথিপত্র তারা হাতে পেয়েছেন অধিবেশন শুরু হবার মাত্র কয়েক মিনিট আগে, যা পড়ে দেখার মতো যথেষ্ট সময় পাননি। তবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এই আপত্তি নাকচ করে দিয়ে বলেন, বিল পাশের এই পর্যায়ে এসে নতুন করে আপত্তির কোনো আইন সুযোগ নেই। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন যে এটি মূলত একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার লক্ষ্যে আনা সংশোধনী। তিনি গত জুলাই আগস্টের আন্দোলনের প্রেক্ষাপট মনে করিয়ে দিয়ে বলেন, জনমতের ভিত্তিতে এই সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশনে তাদের রেজিস্ট্রেশন স্থগিত করেছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট দল এবং নেতাদের বিচার প্রক্রিয়া চলাকালীন তাদের সমস্ত ধরনের সাংগঠনিক তৎপরতা বন্ধ রাখতেই এই আইনি পদক্ষেপ জরুরি ছিল।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা মোট 133টি অধ্যাদেশের মধ্যে যেগুলোকে আইনের রূপ দেওয়ার সুপারিশ করা হয়েছিল তার মধ্যে সন্ত্রাস বিরোধী সংশোধনটি অন্যতম। যদিও বিশেষ কমিটি কিছু সংশোধনের প্রস্তাব দিয়েছিল, তবে শেষ পর্যন্ত কোনো পরিবর্তন ছাড়াই অধ্যাদেশের মূল বিষয়বস্তু হুবহু বজায় রেখে বিলটি পাশ করা হয়েছে। আর এর ফলে এখন থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত কোনো সংগঠন বা সত্তার নাম ও কাজ দুই আইনের চোখে অবৈধ হিসাবে গণ্য হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে প্রভাব পড়েছে একাধিক দেশে। কারণ হরমুজ প্রণালী বন্ধের কারণে আটকে পড়েছে বহু জাহাজ। এর মধ্যে বাংলাদেশের একটি জাহাজ 40 দিন ধরে আটকে রয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে সৌদি আরবের বন্দরে আটকে পড়েছে এই জাহাজটি। তবে যুদ্ধবিরতির কারণে জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করছিল, কিন্তু ইরান হরমুজ প্রণালীর পার হবার অনুমতি দেয়নি। যুদ্ধবিরতি সত্ত্বেও কেন হরমুজ প্রণালী পেরোনোর অনুমতি মিলল না বাংলাদেশি জাহাজের, এই প্রশ্ন উঠছে। এটা নিয়ে বাংলাদেশেরও বিভিন্ন গণমাধ্যমে খবর হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলছে, তবে কি গোপনে বিরাট ষড়যন্ত্র চলছে? এই যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান প্রতিদিন সর্বোচ্চ 15টি জাহাজকে এই প্রণালী দিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছে। এখন প্রশ্ন, তবে কেন সমস্ত অনুমতি থাকার সত্ত্বেও ইরান বাংলাদেশের এই জাহাজটিকে পার হওয়ার অনুমতি দিল না? কিছু কিছু গণমাধ্যম বলছে যে 2024-এর গণ অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তন হবার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অতিরিক্ত ভালো সম্পর্ক, তার ফলশ্রুতিতে নাকি এই পরিণতি। জানা যাচ্ছে, ইরান যুদ্ধ শুরু হবার পর হরমুজ প্রণালীর ভিতরে পারস্য উপসাগরে আটকে পড়েছিল বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। বিএসসির এই জাহাজ 2রা ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে রয়েছে, আর সেখানে এক বন্দর থেকে আরেক বন্দরে পণ্য পরিবহনে নিয়োজিত ছিল। বৃহস্পতিবার রাতে জাহাজটির নাবিকরা ইরানের বাহিনীর কাছে হরমুজ প্রণালী পার হবার অনুমতি চেয়ে পাননি। অনুমতি না পেয়ে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে প্রায় 37,000 টন সার বোঝাই করা হয় জাহাজটিতে। নাবিকরা জানান, অনুমতি না পেয়ে হরমুজ প্রণালীর কাছাকাছি এসে নোঙর করে রাখা হয়েছে জাহাজটি। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকাধীন জাহাজটিতে বাংলাদেশের 31 জন নাবিক রয়েছেন। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইটে দেখা যায়, যুদ্ধবিরতির পর বুধবার থেকে প্রণালীটি দিতে বেশ কিছু সংখ্যক জাহাজ চলাচল করেছে। তবে যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েল হামলা চালায়। এরপর প্রণালী দিয়ে জাহাজ চলাচল আরও নিয়ন্ত্রণ করে ইরান। প্রসঙ্গত, যুদ্ধ শুরু হওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়, যেটা যথেষ্ট সমালোচনার জন্ম দেয়। বিবৃতিটি ছিল এমন যে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হচ্ছে। আর ওই বিবৃতিতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ ছিল না। তখন অনেকে বলেছিলেন বাংলাদেশের বিবৃতি যথেষ্ট ন্যায়সঙ্গত হওয়া উচিত ছিল। যদিও পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সংশোধনী বিবৃতি দেয়। অনেকে বলার চেষ্টা করছেন ইরান 1 মাস পর এসে এবার কড়া জবাব দিল। অনেকে বলছেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যেমন অন্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার জন্য ব্যর্থ ছিল, ঠিক একইভাবে বিএনপি সরকার এসেও তার উন্নতি করতে পারেনি। এখন দেখার তারেক রহমানের সরকার শেষমেশ কূটনৈতিক স্তরে পরিস্থিতি ঠিক কী করতে পারে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসাবে বাংলাদেশের কট্টর ইসলামপন্থী দল জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নাম বহাল রেখেই জাতীয় সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল 2026 পাশ হয়েছে। বাংলাদেশের সংশোধিত এই আইনে তৎকালীন মুসলিম লীগ, জামায়াত ইসলামী এবং নিজামে ইসলামকে সেই সময় শক্তি হিসাবে উল্লেখ করা হয়েছে, যাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন। কিন্তু সংসদে এতে বিরোধী দলনেতা এবং জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান আপত্তি তুললেও জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি লিখিতভাবে স্পিকারকে জানিয়েছে বিলটি নিয়ে তাদের কোনো আপত্তি নেই। ফলে অস্বস্তির মধ্যে পড়েছে জামায়াত ইসলামী। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল 2026 অবিলম্বে পাশের জন্য উত্থাপন করেন। যুগ উপযোগী করিয়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন
2026 প্রণয়নকল্পে একটি বিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধিত বিল 2026 মহান সংসদে উত্থাপিত আকারে এই মহান সংসদে পাশ করা হোক। পরে বিলটি কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়। যদিও বিলটি পাশের সময় সংসদে কিছুটা বিতর্ক এবং নাটকীয়তা সৃষ্টি হয়। সংসদে আপত্তি জানানোর সুযোগ পেয়ে বিরোধী দলনেতা শফিকুর রহমান বক্তব্য দেন। তবে তিনি বিলের নির্দিষ্ট কোনো ধারায় সংশোধনী প্রস্তাব তোলেননি। তবে তাদের জোটসঙ্গী এনসিপির পক্ষ থেকে এই বিলের ওপর কোনো আপত্তি নেই বলে স্পিকারকে লিখিতভাবে জানানো হয়। সংসদের নজরে আনতেও অনুরোধ করেছে। এরপর মন্ত্রী বিলটি উত্থাপন করেন এবং অবিলম্বে বিবেচনার প্রস্তাব দেন এবং কণ্ঠভোটে তা গৃহীত হয়। পরে সংসদীয় প্রক্রিয়া শেষে বিলটি পাশ হয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022-এর বিদ্যমান সংজ্ঞায় বলা হয়েছে, যারা বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্যে পাকিস্তানি দখলদার বাহিনী এবং তাদের এদেশীয় সহযোগী রাজাকার আল বদর আল সামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াত ইসলামী, নিজামে ইসলাম এবং দালাল ও শক্তি কমিটির বিরুদ্ধে সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নিয়েছেন এমন সব বেসামরিক নাগরিক যাদের বয়স ওই সময় সরকার নির্ধারিত সর্বনিম্ন সীমার মধ্যে ছিল, তারা বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত হবেন। এদিকে সংজ্ঞা নিয়ে আপত্তি তুলে বিরোধী দলনেতা বলেন, মুক্তিযোদ্ধার সংজ্ঞায় তৎকালীন মুসলিম লীগ, জামায়াত ইসলামী, নিজামে ইসলামের নাম স্বাধীনতার পরে তখনকার শাসকও আনেননি। তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানও আনেননি। তিনবারের অতি সম্মানীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনিও আনেননি। এই জিনিসটা সংজ্ঞায় অন্তর্ভুক্ত করেছে ফ্যাসিস্টের বিকৃত একজন প্রতিভ শেখ হাসিনা এবং পরবর্তী পর্যায়ে অন্তর্বর্তী সরকার তার ধারাবাহিকতা রক্ষা করেছে সামান্য পরিবর্তন সহ। তিনি আরো বলেন, কি আছে এখানে? তৎকালীন তিনটি সংগঠনের নাম নেওয়া হয়েছে তৎকালীন মুসলিম লীগ, জামায়াত ইসলামী, নিজামে ইসলামী পার্টি। পাক সেনাবাহিনীর সঙ্গে আরও কিছু অক্সিলারি ফোর্সের সঙ্গে তিনটি রাজনৈতিক দলের নাম এসেছে এবং বর্তমান উপস্থাপনায় বা প্রস্তাবনায় তৎকালীন এই তিন সংগঠনের কথা বলা হয়েছে। আল্লাহ ভালো জানেন 71-এর এই চরম সময় কার কি ভূমিকা ছিল। আল্লাহ তাআলা তার নিখুঁত এবং পূর্ণাঙ্গ একমাত্র সাক্ষী। আমরা যারা আছি তারা আংশিক সাক্ষী। আমরা চাই প্রিয় বাংলাদেশ রাজনীতির সুস্থ ধারায় জনগণের প্রতি দায় এবং দরদ নিয়ে, দেশের প্রতি ভালোবাসা নিয়ে এই দেশের প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন তার কার্যক্রম পরিচালনা করুক। খুব স্বাভাবিকভাবেই তারেক রহমান এবং তার বিএনপি সরকার যে বাংলাদেশের নতুন এক দিগন্ত তৈরি করতে চলেছে তা সহজেই বোঝা যাচ্ছে। অন্যদিকে ইউনূসের রাজত্বের বেড়ে ওঠা ইসলামীপন্থী দলগুলির মধ্যে অন্যতম জামায়াত ইসলামীর যে বিল পাশের ফলে ভয়ঙ্কর চাপের মুখে পড়তে চলেছে তা পরিষ্কার হয়ে যাচ্ছে। হাসিনাকে ডুবিয়েছে যেসব বিষয়, তার মধ্যে রয়েছে তিস্তা। 15 বছর তিস্তার জল আনতে না পারার ব্যর্থতা তো ছিলই। তিস্তা নিয়ে কূটনৈতিকভাবে ভারত ও চীন কাউকেই সন্তুষ্ট করতে পারেননি শেখ হাসিনা। চীন এতটাই অসন্তুষ্ট হয়েছে যে গুঞ্জন হাসিনাকে শেষ সরকারি সফরে একদিন আগেই দেশে ফিরতে হয়। তিস্তা বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ নদীর মধ্যে একটি অন্যতম। বাংলার কোটি কোটি মানুষের জীবন ধারণ এই নদীর উপরে। লক্ষ লক্ষ হেক্টর জমি সেচ, খাদ্য নিরাপত্তা ও জীবিকার উৎস। তিস্তার ভৌগোলিক কারণে এই অঞ্চলের ভূ রাজনৈতিক অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে তিস্তা। তিস্তা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে দীর্ঘদিনের অমীমাংসিত দ্বন্দ্ব। আবার বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় চীনের সম্পৃক্ততার টানাপোড়েন বেড়েছে। বাংলাদেশকে মাঝখানে রেখে চীন ও ভারতে চলছে ঠান্ডা লড়াই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তিস্তা নিয়ে আলোচনা ফের জোরালো হয়েছে। কারণ বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা। এই পরিকল্পনা শুধু উত্তরবঙ্গ নয়, গোটা বাংলাদেশের অর্থনীতিকেই পাল্টে দিতে পারে। তিস্তা নদী বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের 5 জেলার নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধার ওপর দিয়েই প্রবাহিত। এই অঞ্চলে কৃষি নির্ভর করে এই নদীর উপরে। কিন্তু গ্রীষ্মকালে ভারতের গজলডোবা ব্যারেজের মাধ্যমে তারা জল আটকে রাখে, ফলে বাংলাদেশের অংশে জলের প্রবাহ যায় কমে। বর্ষায় আবার অতিরিক্ত জলে বন্যা দেখা যায় তিস্তার দুই পারে। এরপরই সমস্যার সমাধানে 2019 সাল থেকে তিস্তা মহাপরিকল্পনার কথা ভাবা শুরু হয়।
প্রকল্পটির নাম তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থা ও পুনরুদ্ধারের প্রকল্প। এই প্রকল্পে রয়েছে তিস্তার দুপারে 280 কিলোমিটার গাইড বাঁধ নির্মাণ, নদী খনন ও ভাঙন প্রতিরোধের ব্যবস্থা, দুই পারে পরিকল্পিত স্যাটেলাইট শহর স্থাপন, আধুনিক কৃষি সেচ ব্যবস্থা, মাছ চাষ প্রকল্প, পর্যটন কেন্দ্র, মেরিন ড্রাইভ নির্মাণ, প্রায় 10 লক্ষ মানুষের কর্মসংস্থান। প্রাথমিকভাবে 8,210 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে এই প্রকল্পের জন্য। তবে বিশেষজ্ঞদের মতে পুরো প্রকল্প বাস্তবায়নে আরো বেশি অর্থের প্রয়োজন। তিস্তা প্রকল্প বাস্তবায়নের লাভগুলি হলো সেচ সুবিধা বৃদ্ধি, কারণ যেহেতু নদী খনন করে নদীর নাব্যতা বাড়ানো হবে, ফলে গ্রীষ্ম কিছুটা জল থাকবে। এছাড়া 5.5 লক্ষ হেক্টর জমিতে সেচের আওতা বাড়বে। উত্তরাঞ্চলে কৃষি উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে, অর্থাৎ শুধু উত্তরবঙ্গের উৎপাদনের মাধ্যমে পুরো বাংলাদেশের খাদ্য সংকট কিন্তু মেটানো সম্ভব হবে। নিয়মিত নদী খনন, বাঁধ নির্মাণের ফলে বর্ষায় বন্যার ক্ষয়ক্ষতি অনেকটাই কমবে। এমনকি তিস্তার ভাঙনে যে ফসলের জমি ও লোকালয়ে নদীগর্ভে বিলীন হয় তাও কিন্তু রোধ করা সম্ভব হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে সারা বছর জলপ্রবাহ হবে বলে জানা যাচ্ছে, ফলে এই অঞ্চলে খরার প্রকোপ কমবে। এছাড়া নতুন 170 বর্গ কিলোমিটার জমি পাওয়া যাবে, যা গোটা চট্টগ্রাম শহরেরই সমান। এখানে আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট শহর গড়ে তুলতে চায় চীন, ফলে এতে বিপুল পরিমাণ কর্মসংস্থান ও বাসস্থানও বাড়বে। এছাড়া একাধিক পর্যটন কেন্দ্র থাকবে, যা মানুষের বিনোদনের কাজ বাড়াবে এবং সুযোগ দেবে। এর ফলে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 10 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। মনে রাখা দরকার, এই প্রকল্প বাস্তবায়নে বড় শর্ত হলো জল। গ্রীষ্মের মরশুমে ভারত যেন তিস্তার জলের ন্যায্য অংশ দেয় তা নিশ্চিত করতে হবে। জলাধারে যে পরিমাণ জল ধরে রাখা হবে তা যথেষ্ট নাও হতে পারে গোটা প্রকল্পের বিবেচনার হিসেবে, কিন্তু ভারত আন্তর্জাতিক আইন অনুসারে জল বন্টন চুক্তি না করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে বাধা দিচ্ছে। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের তথ্য অনুসারে গ্রীষ্মে তিস্তার মোট প্রবাহের প্রায় 85% ভারত গজলডোবা ব্যারেজের মাধ্যমে ভারতের দিকে সরিয়ে নেয়। ফলে বাংলাদেশের জলের পরিমাণ দাঁড়াচ্ছে মাত্র 15%, কোনো সময় তারও কম। 1996 সালে বাংলাদেশে ও ভারতের মধ্যে 30 বছরের জন্য গঙ্গার জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির মেয়াদ 2026 সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। তিস্তার জন্য এমন একটি চুক্তির চেষ্টা চলেছিল দীর্ঘদিন ধরেই। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকার সফরে এলে 50-50 অনুপাতে তিস্তার জলবন্টনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটিতে আপত্তি জানালে চুক্তি স্বাক্ষরিত আর হয়নি। ভারতে বাধা দেওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞদের মত, কৌশলগত নিরাপত্তা উদ্বেগ। তিস্তা প্রকল্পের প্রস্তাবিত স্থানটি ভারতের শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেনস নেকের কাছাকাছি। এটি ভারতের মূল ভূখণ্ডকে 7 সিস্টার্স অর্থাৎ উত্তর পশ্চিমের রাজ্যগুলির সঙ্গে যুক্ত করেছে। ভারতের আশঙ্কা, এই এলাকায় চীনের দীর্ঘমেয়াদী উপস্থিতি তাদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। এছাড়া বাংলাদেশ ও চীন যদি যৌথভাবে অর্থনৈতিক উন্নয়নের পথে চলে যায়, তাহলে বাংলাদেশের উপর ভারতের প্রভাব বিস্তার কঠিন হয়ে উঠবে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলি তিস্তার জল অন্য দেশগুলিকে দিতে কিন্তু রাজি নয়। তারা মনে করে বাংলাদেশকে তিস্তার জল দিলে পশ্চিমবঙ্গে কৃষি কাজ ব্যাহত হবে। বাংলাদেশে টানা 15 বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তাদের সাথে ভারতের সুসম্পর্ক ছিল এটাই মনে করা হতো। কিন্তু এই 15 বছরেও আওয়ামী লীগ কিন্তু ভারতের কাছ থেকে তিস্তার জল আনতে পারেনি। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই খাল কাটার কর্মসূচি শুরু করেছেন। গ্রীষ্মে এই খালগুলো জল সমস্যার সমাধানে কিছুটা ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের জলসম্পদ মন্ত্রী শহীবুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, গঙ্গা চুক্তি তিস্তা প্রকল্প নিয়ে টেকনিক্যাল কমিটি ইতিমধ্যে গঠন হয়েছে, তবে তিনি স্পষ্ট করেন এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। 55 বছরে যে সমস্যার সমাধান হয়নি তাকে কয়েক মাসে কি সমাধান করা সম্ভব? এটা একটা বড় প্রশ্ন। ফলে একমাত্র সমাধান চীনের সাথে তিস্তা প্রকল্প নিয়ে এগিয়ে যাওয়া। চীন 2019 সাল থেকেই তিস্তা মহাপরিকল্পনায় আগ্রহ দেখিয়ে আসছিল। বাংলাদেশও এতে প্রাথমিকভাবে সমর্থন কিন্তু দিয়ে এসেছে। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থা পাওয়ার চায়না প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা শেষ করে 2020 সালে অগাস্টে প্রায় 8,210 কোটি টাকার প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাবও জমা দেয়। একই সাথে চীন সরকার এই প্রকল্পের জন্য সহজে ঋণ দিতেও আগ্রহী হয়, কিন্তু এরপরেও 2024 নির্বাচনের আগে
হাসিনা সরকার প্রকল্পটি দীর্ঘায়িত করে। 2022 সালের শেষ দিকে তৎকালীন চীনা রাষ্ট্রদূত লি জিমিং পরোক্ষে ভারতের দিকে ইঙ্গিত করে মন্তব্য করেন, তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ সরকার বাইরের চাপের অবস্থান পরিবর্তন করে কিনা। 2024 নির্বাচনের পর দিল্লি সফরে গিয়ে হাসিনা ভারতকে তিস্তা প্রকল্প বাস্তবায়নের কথা বলেন। তার যুক্তি ছিল, যেহেতু ভারত তিস্তার জল আটকে রেখেছে, ফলে তারা এই প্রকল্প করলে জলের প্রবাহ নিশ্চিত হবে। ভারত সফরে 2 সপ্তাহ পর হাসিনা চীন সফরে যান। কেউ কেউ বলেন, চীন সফরে সম্মান পাননি হাসিনা, সফরের কর্মসূচি শেষের আগেই ফিরে আসতে বাধ্য হন হাসিনা। তার বিদায়ের পর তিস্তা নিয়ে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান অগ্রাধিকারের অন্যতম হলো তিস্তা প্রকল্প। তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন এই 2 পরাশক্তিকে নিয়ে এগিয়ে যাওয়া এখন বাংলাদেশের কাছে বড় চ্যালেঞ্জ। সূত্র বলছে, বিভিন্নভাবে জর্জরিত বাংলাদেশ এখন চাইছে ভারতের শরণাপন্ন হতে। এই যে জুলাই আন্দোলনে দিল্লি না ঢাকা স্লোগান দিয়েছিলেন, তাদের জন্য হয়তো খবরটি সুখের হবে না। কারণ প্রধানমন্ত্রী হিসাবে খুব দ্রুত ভারতে আসতে চলেছেন তারেক রহমান। যদিও কূটনীতি বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষকরা এই খবরকে খুব একটা পাত্তা দিচ্ছে না, কিন্তু পরিস্থিতি বলছে দেশকে বাঁচাতে হলে ভারতের শর্তে রাজি হতে হবে বাংলাদেশকে। এই খলিলুর সাহেব ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে মরিশাস গিয়েছেন, যেটি একটি লম্বা সফর, এবং সেখানকার ইভেন্টটিও ভারতের বন্ধু দেশে। তবে একটি ভারত বিরোধী আন্দোলনের মাধ্যমে গঠিত একটি সরকার গঠনের কয়েক মাসের মধ্যেই যদি ভারতে আসেন, তবে সেটি সে দেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ প্রভাব ফেলবে। কিন্তু ভারতকে ভিখারি বলে জনপ্রিয়তা পাওয়া নেতারা হয়তো জানেই না, চাল ডাল রেলের কোচ তো দূরের কথা, সামান্য কচুমুখিও ভারত থেকে না গেলে বাংলাদেশ অচল। যেখানে দেশের জ্বালানি সমস্যা সমাধানের জন্য রাশিয়া থেকে তেল এনে ভারতের শোধনের পর বাংলাদেশে পাঠানোর কথা চলছে। এর মধ্যে দিয়ে একটি শক্তিশালী জোটে যেখানে ভারত এবং রাশিয়া থাকছে, সেখানে ঢোকার চেষ্টা করছে বাংলাদেশ। অনেকেই মান বাঁচাতে বলছেন যে ভারত তো কিছু এমনি এমনি দেয় না। তাদের জানা উচিত, ভারতও কোনো কিছু এমনি এমনি পায় না, সেটি বন্ধু দেশ রাশিয়া হোক অথবা ফ্রান্স। তবে এখন তো সংসদে জুলাই আন্দোলনের সরকার, সেখানে কেন ভারত থেকে কিছু নেওয়া যাবে না বলে বিল পাস হচ্ছে না? বাংলাদেশের তো এখন অনেক বন্ধু, যেমন আমেরিকা, চীন, তুরস্ক এবং সর্বোপরি পাকিস্তান। তো সেখান থেকেই তো আমদানি করতে পারে বাংলাদেশ, তা কেন করছে না? এই ব্যাপারগুলি তৌহিদি জনতা না বুঝলেও বুঝেছে সরকার। তাই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা জোরদার করতে চাইছে বাংলাদেশ। অনেকেই মনে করছেন তারেক রহমানের ভারত সফরের আগে একাধিক বৈঠক হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আসন্ন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে 2 দেশের মধ্যে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, বাণিজ্য নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে, যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরকে সফল করতে সহায়ক ভূমিকা রাখবে। তারেক রহমানের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে 2 দেশের মধ্যে সম্পর্কে উল্লেখযোগ্য টানাপোড়েন দেখা যাচ্ছে। তবে বাণিজ্য, জলবন্টন, সীমান্ত নিরাপত্তা এবং জঙ্গিবাদ দমন সহ বিভিন্ন ইস্যুতে সহযোগিতা অব্যাহত রাখতে উভয় পক্ষই আগ্রহী বলে জানা গিয়েছে। 2 দেশের মধ্যে আসন্ন কূটনৈতিক তৎপরতা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। ইউনূসের দুঃশাসন পেরিয়ে বাংলাদেশ পেয়েছে এক নতুন স্বাধীন সরকার। বিএনপি সরকার গঠন করে খালেদা পুত্র তারেক রহমানকে সে দেশের প্রধানমন্ত্রী করা হয়েছে। তারেক সাহেব তো প্রধানমন্ত্রী হলেন, কিন্তু ইউনূসের ফারাক কাটিয়ে কি আদৌ উঠেছে বাংলাদেশ? আমরা টিম নিউজ বর্তমান যখন এই প্রশ্ন তুলছি, তখন অনেক কিছুর হিসেব মেলানো যাচ্ছে না। প্রতিবেদনটি শেষ পর্যন্ত শুনলেই তা জানতে পারবেন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে 10ই এপ্রিল এক মৌলিক ভিত্তির দিন। 1971 সালের এই দিনে মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধ একটি সুসংগঠিত রাষ্ট্রীয় রূপ পায়। স্বাধীনতার আকাঙ্ক্ষা তখন আর শুধু গণ আন্দোলনের আবেগে সীমাবদ্ধ থাকেনি, বরং একটি বৈধ সরকার, নির্দিষ্ট নেতৃত্ব এবং সুস্পষ্ট লক্ষ্য নিয়ে তার রাষ্ট্র গঠনের পথে অগ্রসর হয়। 25শে মার্চের বর্বর হামলার পর সারা দেশে প্রতিরোধ গড়ে উঠলেও একটি কেন্দ্রীয়
কর্তৃত্বের অভাব ছিল, আর এই শূন্যতা পূরণ করে মুজিবনগর সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা এবং তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব প্রদান ছিল রাজনৈতিক ধারাবাহিকতা এবং বৈধতার গুরুত্বপূর্ণ নিদর্শন। একই সঙ্গে তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি কার্যকর সরকার প্রতিষ্ঠা যুদ্ধ পরিচালনায় কৌশলগত ঐক্য এনে দেয়। এই দিনেই গৃহীত স্বাধীনতার যেখানে ঘোষণাপত্র মুক্তিযুদ্ধকে আন্তর্জাতিক অঙ্গনে আইনি এবং নৈতিক ভিত্তি দেয়। এর ফলে বিশ্ববাসীর কাছে পরিষ্কার হয় বাংলাদেশের সংগ্রাম কোনো বিচ্ছিন্ন বিদ্রোহ নয়, বরং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বৈধ দাবি। রাজনৈতিক বিশ্লেষণে 10ই এপ্রিলকে মুক্তিযুদ্ধের গেম চেঞ্জার বলা যায়। একটি সরকার থাকায় যুদ্ধ পরিচালনা, কূটনৈতিক তৎপরতা এবং আন্তর্জাতিক সমর্থন আদায়ের প্রক্রিয়া সুসংহত হয়। উদাহরণ হিসাবে দেখা যায়, সংগঠিত নেতৃত্বের কারণে প্রবাসী সরকার, বিদেশি গণমাধ্যম এবং কূটনৈতিক মহলে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে সফল হয়, যা পরবর্তীতে স্বাধীনতার পথকে ত্বরান্বিত করে। যদি এই কাঠামো না থাকতো তবে মুক্তিযুদ্ধ দীর্ঘায়িত হবার ঝুঁকি ছিল এবং বিজয়ের সময়রেখা অনিশ্চিত হয়ে উঠতে পারত। বর্তমান প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, এত তাৎপর্যপূর্ণ দিনগুলো কেন সবসময় চলতো যথাযথভাবে উদযাপিত বা আলোচিত হয় না? এর পিছনে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ভিন্নতা, ইতিহাস ব্যাখ্যার পার্থক্য এবং সময়ের সঙ্গে সঙ্গে জাতীয় অগ্রাধিকারের পরিবর্তন কাজ করে। তবে এটিকে একপাক্ষিকভাবে ইতিহাস বিকৃতি হিসাবে দেখাচ্ছে, বরং বলা যায় ইতিহাসের উপস্থাপন অনেক সময় রাজনৈতিক বাস্তবতা দ্বারা প্রভাবিত হয়। এই জায়গাতে প্রয়োজন দায়িত্বশীল এবং তথ্যভিত্তিক উপস্থাপন। ইতিহাসকে শক্তিশালী করতে হলে আবেগ নয়, তথ্য এবং প্রমাণ নির্ভর বিশ্লেষণ জরুরি। 10ই এপ্রিলের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হলে এটিকে কেবল একটি স্মরণ দিবস হিসাবে নয়, বরং রাষ্ট্র গঠনের বাস্তব পাঠ হিসাবে উপস্থাপন করতে হবে। যেমন কিভাবে একটি জাতি নেতৃত্ব, সংগঠন এবং কূটনীতির সমন্বয় স্বাধীনতা অর্জন করে, তার একটি কার্যকর উদাহরণ হলো এই দিন। এখানেই প্রশ্ন ওঠে, বাংলাদেশের নবনিযুক্ত বিএনপি সরকার এবং তার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান কি তা ভোলাতে চায় বাংলাদেশবাসীকে? তবে কি তিনিও বাংলাদেশ জন্মগ্রহণের জন্য জাতির বন্ধু মুজিবুর রহমানের জীবন উৎসর্গ করে দেওয়া দেশের স্বার্থে নিজেকে উৎসর্গ করা বিষয়টিকে এড়িয়ে যেতে চাইছেন? মনে রাখতে হবে, 16ই ডিসেম্বরের বিজয় হঠাৎ করে আসেনি। এর পিছনে ছিল সুসংগঠিত রাজনৈতিক পরিকল্পনা, যার সূচনা 10ই এপ্রিলের মাধ্যমে দৃশ্যমান রূপ পায়। তাই বলা যায় 10ই এপ্রিল ছিল সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে 16ই ডিসেম্বরের বিজয় নির্মিত হয়েছে। অতএব 10ই এপ্রিলের প্রকৃত তাৎপর্য শুধু অতীতের গৌরব নয়, এটি বর্তমান ও ভবিষ্যতের জন্য একটি শিক্ষা। রাষ্ট্র গঠনে ঐক্য, নেতৃত্ব এবং সুস্পষ্ট দিক নির্দেশনার বিকল্প নেই। নতুন প্রজন্মের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া শুধু দায়িত্বই নয়, বরং একটি জাতীয় প্রয়োজন। কিন্তু বাংলাদেশের নব্য শাসকেরা এই দিনগুলির গুরুত্ব নিয়ে কোনো ভাবনাই করে না। এমনকি বাংলাদেশের নব প্রজন্মকে তা নিয়ে কোনো উৎসাহিত করতে দেখা যায় না বাংলাদেশের সরকারের পক্ষ থেকে। বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরে এসেছেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এটাই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক ভারত বাংলাদেশের সঙ্গে। আর এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই বৈঠকের পর কি ভারত বাংলাদেশের সম্পর্ক আরো উন্নত হবে? শেখ হাসিনা কি ফিরতে পারবে বাংলাদেশে? একাধিক প্রশ্ন রয়েছে। কিছু কিছু প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া গিয়েছে বৈঠকের পর। এই প্রসঙ্গে পরে আসছে। মেটিকুলাস ডিজাইনের প্রফেসর ইউনুস সরকারের উপদেষ্টার স্ত্রী ফরিদা আক্তার বলেছিলেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক যে খারাপ পর্যায়ে গিয়েছে, সেই সম্পর্ক নাকি বাংলাদেশ করেনি, ভারত করেছে। অর্থাৎ ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করেছে। তাহলে ইউনুসের মুখে কেন এত ভারত বিদ্বেষী মন্তব্য শোনা যেত? তাহলে কেন বলতো ইউনুস সেসব কথা? এক টেলিভিশনের সাক্ষাৎকার দিতে গিয়ে ফরিদা আক্তার বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করেছে, আর সেই সম্পর্কের অবনতি ভারতকে দেখিয়ে দেওয়া, ভারতকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে আসিফ নজরুল বিশ্বকাপ খেলার বিষয়ে বলেছেন যে ভারতকে বোঝানোর দরকার ছিল বাংলাদেশের পাওয়ার আছে। বাংলাদেশ ভারতকে ক্ষমতা দেখাতে চেয়েছিল যে তারা বিশ্বকাপ খেলবে না, আর এটা হচ্ছে ইউনুসের আমলের মেটিকুলাস ডিজাইন।
ফরিদা আক্তার যেটা বলছেন, বাংলাদেশে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান চলছিল, আন্দোলন চলছিল, এটা তো বাংলাদেশে প্রতিষ্ঠিত ভারত বিরোধী একটা রাজনীতি চলছে, একটি স্লোগান চলছে, এটা বাংলাদেশের জনগণের ব্যাপার। এই মুহূর্তে ইউনূস ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায়নি, ভালো রাখতে চায়নি, বিষয়টা মজাদার। তিনি বলছেন ভালোও করেনি, খারাপও করেনি, শুধুমাত্র কূটনৈতিক সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করেছে। একটা বিষয় কিন্তু স্পষ্ট, ভারতকে পাত্তাই দেয়নি বাংলাদেশ, তার ফল ভুগতে হয়েছে ওপার বাংলার জনগণকে। ফরিদা আক্তার বলেছেন, বিগত সরকারের কাছে থেকে অনেক কাজ করিয়েছে বাংলাদেশ, অর্থাৎ তিনি শেখ হাসিনার সরকারের কথা বলছেন। আওয়ামী লীগ সরকারের কাছে ভারত অনেক স্বার্থ পূরণ করেছে, সেই কথা ইউনূস 1.5 বছর ধরে বলে গিয়েছেন। ভারতের সঙ্গে হাসিনা যে চুক্তি করেছেন, দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, ভারতের প্রদেশ হিসাবে বাংলাদেশকে ব্যবহার করেছে, এই সমস্ত কথা ফরিদা আক্তার সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন। কিন্তু যদি শেখ হাসিনা ভারতের কাছে দেশকে বিক্রি করেই দেয়, তাহলে ইউনূস কেন কিছু সামলে আনতে পারলেন না, কেন কিছু দেখাতে পারলেন না? যে প্রশ্নটা আরো বড় করে উঠছে, শেখ হাসিনা দেশকে বিক্রি করে দিয়েও যদি ভারতের কাছে তারপর ভারতের সঙ্গে বন্ধুত্ব ভালো বজায় রাখতে পারে, ইউনূস কেন পারলো না? ইউনূসের উপদেষ্টারা কেন এসব মন্তব্য করছেন? এখন এর পিছনে কি কোনো স্বার্থ বা কারণ লুকিয়ে রয়েছে? পদ্মাপাড়ে কি হয় সেদিকেই নজর থাকবে আমাদের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণের অনুরোধ জানানো হলেও কেন মুখে কুলুপ ভারতের? এমনকি আওয়ামী লীগ প্রসঙ্গেও চুপ কেন ভারত? যেখানে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের সঙ্গে ভারতের রাষ্ট্রীয় স্তরের সম্পর্ক শুধু ঐতিহাসিক নয়, পারস্পরিক আস্থার। ৭১-এ বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় থেকে যে সম্পর্কের সূচনা, তা আজ অর্ধ শতাব্দী পরেও কম বেশি অটুট রয়েছে। বছর দেড়েক আগেও যখন আওয়ামী লীগ ইতিহাসে তাদের অন্যতম প্রধান চ্যালেঞ্জের মুখে পড়েছিল, তখন এই ভারত দলটি সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনাকে দেশে আশ্রয় দিয়েছে, সম্মানিত অতিথির মর্যাদায় আজও তাদের কঠোর নিরাপত্তা মুড়ে রেখেছে। শুধু তাই নয়, 2024-এ 5ই আগস্টের পর আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী, প্রাক্তন এমপি, মন্ত্রী, সমর্থক, অ্যাক্টিভিস্টরাও ভারতে আশ্রয় পেয়েছেন এবং ভারতের মাটি থেকেই যতটা সম্ভব রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ভারত সফরে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছেন। 8ই এপ্রিল বৈঠকে বসেন তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। এই বৈঠক প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে যে বৈঠকের একদিন পরেই যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা সন্ত্রাস বিরোধী সংসদের অধ্যাদেশকে আইন হিসেবে পাস করেছে বিএনপি। গত বছর ওই অধ্যাদেশের বলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলে ভারত উদ্বেগ প্রকাশ করেছিল। প্রশ্ন হলো, ইরান যুদ্ধের সময় ভারত থেকে বাংলাদেশ ডিজেল চাইছে, রাশিয়া থেকে তেল এনে ভারতে পরিশোধন করতে চাইছে, ভারতের কাছে সার চাইছে, তাদের সারের সমস্যা থাকা সত্ত্বেও গঙ্গা ও তিস্তা জলবন্টন চুক্তির বিষয়ে স্বচ্ছতা চাইছে, বিজেপির সাথে সুসম্পর্ক গড়তে চাইছে বিএনপি। বাংলাদেশে এত চাহিদার প্রেক্ষিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় মাত্র 4 লাইনের একটি বিবৃতি দিয়েছে। বাংলাদেশের তেল, জল, সারের চাহিদার জবাবে ভারত কিছুই বলছে না। বিশেষ করে হাসিনার প্রত্যার্পণ বিষয়টি তথা আওয়ামী লীগের নিষিদ্ধ করা ইস্যুতে ভারত সরকার মুখে কুলু পেটেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই দুই ইস্যুতে ভারত প্রতিক্রিয়া জানালেও এখন কেন চুপ? আওয়ামী লীগের অন্দরের খবর, প্রদেশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকরা বিএনপিকে ভোট দিয়েছিল, তাতে ভারতের সায় ছিল। অথচ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ইস্যুতে ভারত চুপ কেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। বিশ্লেষকদের মতে ভারতে চুপ থাকা আভ্যন্তরীণ রাজনীতি। মে মাসের প্রথম দিকে ভারতের আভ্যন্তরীণ রাজনীতির অনুঘটকের ফাঁড়া কেটে গেলেই সম্ভবত ভারত এই দুই ইস্যুতে মুখ খুলতে পারে। তারেক রহমানের ভারত সফরের সূচি যদি চূড়ান্ত হয়, তাহলে হবে দুই ইস্যুতে আলোচনা। জাতীয় সংসদে পাস হয়েছে সন্ত্রাস বিরোধী সংশোধিত আইন 9ই এপ্রিল। কোনো দেশের স্বাধীনতার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত কোনো রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধের ঘটনা বিশ্বের দ্বিতীয়। 6 দশক আগে এমন ঘটনা ঘটেছিল আফ্রিকার ঘানায়। ব্রিটিশ উপনিবেশ থেকে 1957 সালে ঘানা স্বাধীনতা পায়। ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হতে আফ্রিকা জাতীয়তাবাদী নেতা ডক্টর কায়াম নক্রমো গঠন করেছিলেন কনভেনশন পিপলস পার্টি নামে একটি রাজনৈতিক দল।
সেই দলটি ঘানার স্বাধীনতা অর্জনের ভূমিকা রাখায় জনপ্রিয়তা পায়। তবে কয়েক বছর পরেই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। বাংলাদেশেও একইভাবে স্বাধীনতার যুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছিল আওয়ামী লীগ। গত 12ই মে দলটির কার্যক্রম নিষিদ্ধ করে ইউনূস সরকার সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের অধ্যাদেশের মাধ্যমে। সেই অধ্যাদেশকেই বিএনপি আইনে কঠোরভাবে রূপান্তরিত করল। ব্যক্তিগত আক্রোশ ও বন্ধুদের খুশি করতে ইউনূস এমন সিদ্ধান্ত নিয়েছিল। তবে তারেক সরকার কেন এই সিদ্ধান্ত নিল তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। বিএনপি যখন অধ্যাদেশটি আইন হিসেবে পাস করে তখন খলিলুর রহমান দিল্লিতে ছিলেন। আইন পাসের একদিন আগেই বৈঠক করেন এস জয়শঙ্করের সাথে। অন্যদিকে একই বিমানে করে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মরিশাসে যান, যাকে বাংলাদেশের কূটনীতিক ইতিহাসে লং ডিপ্লোম্যাটিক জার্নি বলেই আখ্যা দেওয়া হচ্ছে। লক্ষণীয় হলো মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিশ্বজুড়ে তেলের সংকট তখন ভারত বাংলাদেশকে 4 দফায় 22,000 টন ডিজেল দিয়েছে। দিল্লিতে গিয়ে খলিলুর রহমান ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথে বৈঠক করে আরও তেল চেয়েছেন। শুধু তেল নয়, সারও চেয়েছেন। জানা গেছে মধ্যপ্রাচ্যের সংকটের কারণে ভারত চীন থেকে সার আনতে আলোচনা শুরু করে। সেখানে বাংলাদেশ সরাসরি চীনের কাছ থেকে সার না চেয়ে ভারতের কাছ থেকেই সার চাইছে কেন? তেল সারের বাইরে বাংলাদেশ গঙ্গা জলবন্টন চুক্তির নবীকরণের কথাও কিন্তু জানিয়েছে। ভারত ভিসার ওপর নিষেধাজ্ঞা যাতে তুলে নেয় তার জন্য কথা বলেন খলিলুর রহমান। খলিলুর রহমানের সাথে ছিলেন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সেখানে তিনি বিজেপির শীর্ষ নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে হাসিনা ও কামালকে প্রত্যার্পণে অনুরোধ জানানো হয়। ইউনূসের আমলেও হাসিনাকে 2 বার ফেরত চাওয়া হয়েছিল, যদিও ভারত কিন্তু তাতে সাড়া দিয়েছিল না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, খলিলুর রহমানের সাথে বৈঠকে ভারত বাংলাদেশের ওসমান হাদির খুনের মামলায় অভিযুক্ত দুজনকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফর নিয়ে দীর্ঘ বিবৃতি দিয়েছে, অথচ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে মাত্র 4 লাইনের বিবৃতি দেওয়া হয়েছে এবং বিবৃতিতে কাদের সাথে বৈঠক হয়েছে তা তুলে ধরা হলেও কি কি নিয়ে আলোচনা হয়েছে তা সঠিকভাবে কিন্তু উল্লেখ ছিল না। বলা হয়েছে উভয় পক্ষই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক, আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রশ্ন, ভারত কেন চুপ? বিশ্লেষকদের মতে ভারতের নীরবতার কারণে পশ্চিমবঙ্গের 26 বিধানসভা নির্বাচন, এই ভোট না মেটা পর্যন্ত বাস্তবে এই ইস্যুতে প্রতিফলন দেখা যাবে না। পশ্চিমবঙ্গের ভাষা, সংস্কৃতি, অর্থনীতি, সীমান্ত সম্পর্ক এত ঘনিষ্ঠ যে কলকাতার রাজনৈতিক ঢেউ সহজে ঢাকার কূটনীতি, সীমান্ত বাণিজ্য, জলবন্টন জনমতে কিন্তু প্রভাব ফেলে। তাই পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল বাংলাদেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মসনদে কে বসবেন 26 বিধানসভা নির্বাচনের পর তার উপরেই নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ। নির্ভর করবে দুই দেশের জাতীয় নিরাপত্তা, কোটি টাকার সীমান্ত বাণিজ্য, তিস্তা ও গঙ্গার জলবন্টনের ভবিষ্যৎ। পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল শুধু ঢাকা ও দিল্লিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি বেজিং পর্যন্ত পৌঁছবে। 2011 সাল থেকে তিস্তার চুক্তি মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তির কারণে ঠান্ডা ঘরে পড়ে রয়েছে। সিকিমের জল বিদ্যুৎ প্রকল্প ও উত্তরবঙ্গের কৃষকদের স্বার্থের জন্য তিনি বাংলাদেশকে জল দিতে নারাজ। তৃণমূল ফের যদি ক্ষমতায় আসে তাহলে তিস্তা চুক্তির জট খোলার যে সম্ভাবনা নেই তা বলাই চলে। বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গে তৃণমূল চতুর্থবারের মতো ক্ষমতায় এলে জল আটকালে বাংলাদেশ আরও বেশি করে চীনের দিকে ঝুঁকবে। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় ফেরে তাহলে ঢাকার জন্য মিশ্র প্রতিক্রিয়া দেখা যাবে। তৃণমূলের প্রচারে প্রধান অস্ত্র বাঙালি রশ্মিতা। বিশেষজ্ঞরা বলছেন যে তৃণমূল বিজেপিকে উত্তর ভারতীয় বহিরাগত দল হিসেবে আখ্যা দিচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটছে। বিশ্লেষকদের মতে এই নির্বাচনের সাথে ঢাকা দিল্লি সম্পর্কের নিরাপত্তা ও রাজনৈতিক স্বার্থই কিন্তু জড়িত। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ক্ষমতায় নেই, কিন্তু তিনি ক্ষমতায় না থেকেও পদ্মাপাড়ের বাসিন্দারা তাকে মনে রাখবে তার একাধিক কুকীর্তির জন্য। প্রফেসর ইউনূস ক্ষমতায় থাকাকালীন যে যে কাজ করে গিয়েছেন, রাষ্ট্রের অর্থ নিজের করে নিয়েছেন, রাষ্ট্রের সম্পত্তি নিজের করে নিয়েছেন, অনেকগুলো প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়েছেন, নিজের স্বপ্ন পূরণে যা খুশি তাই করে গিয়েছেন। ইউনূসের আরও স্বপ্ন ছিল, সেগুলো পূরণ করতে বর্তমানে বিএনপির সরকার কি উঠে পড়ে লেগেছে? তার যে কাজগুলো পেন্ডিং রয়েছে সেই পেন্ডিং
কাজগুলো করে তারেক রহমানের সরকার কি এবার ইউনূসকে রাষ্ট্রপতির পদে বসাবেন? এই প্রশ্নই এখন বাংলাদেশের অন্দরে ঘোরাফেরা করছে। প্রশ্ন আসছে এই কারণে, প্রফেসর ইউনূস মেটিকুলাস ডিজাইনে গ্রামীণ ব্যাংক যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, সে অধ্যাদেশ সংসদে ইতিমধ্যে পাশ করা হয়েছে। এটা বিল আকারে পেশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রফেসর ইউনূসের গ্রামীণ ব্যাংকের যে অধরা স্বপ্ন, সেটা পূরণ হয়ে গেল। প্রশ্ন উঠছে, বিএনপি কি তাহলে দেশের স্বার্থ না দেখে, জনগণের স্বার্থ না দেখে ইউনূসের স্বপ্ন আগে দেখছে? কি সেই অধ্যাদেশ ছিল? চলুন জানাই আপনাদের আজকের প্রতিবেদনে। বিল ইতিমধ্যে পাশ হয়ে গিয়েছে, যার ফলে ইউনূস গ্রামীণ ব্যাংক নিয়ে যে স্বপ্ন দেখার চেষ্টা করেছে তার শাসন আমলে, সেগুলোর আইনি ভিত্তি দেবার চেষ্টা ক্রমাগতভাবে করে গেছেন, কিন্তু সম্ভব হয়নি। সেগুলোই এখন বিএনপি সরকার করছে। গ্রামীণ ব্যাংক বিল পাশে কার বয়স কত হবে, সেগুলো সব মেনশন করে দেওয়া হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, পরিচালকদের মেয়াদ আগেও 3 বছর ছিল, এখনো তাই আছে। একজন পরিচালক পরপর 2 বছর মেয়াদে পরিচালক থাকতে পারেন। 3 বছরের বিরতি দিয়ে আবার তাদের পরিচালক হওয়ার সুযোগ রাখা হয়েছে। অধ্যাদেশে গ্রামীণ ব্যাংকের এমডির বয়সও সর্বোচ্চ 65 বছর করা হয়েছে। এতদিন যা ছিল 60 বছর। ইউনূস মেটিকুলাস ডিজাইনে যা যা করার সব করেছে। কর মুকুব থেকে শুরু করে যাওয়ার আগে নিজের ভিআইপি নিরাপত্তা পর্যন্ত তিনি নিয়েছেন। কিন্তু আপনাদের এই কথাগুলো শুনে নিশ্চয়ই মনে হচ্ছে, তাহলে আরো যা যা কাজ বাকি আছে, ইউনূসের ইচ্ছা আছে, সেগুলো কি সব করবে? সেই সব পূরণ করবে তারেকের সরকার? বিএনপিকে যারা ভোট দিয়ে ক্ষমতা এনেছেন, তারা কি ইউনূসের স্বপ্ন পূরণ করতে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতা এনেছেন? দেখুন, রাষ্ট্রের জন্য, দেশের জন্য যে যে কাজগুলো ইউনূস করেছেন, সেগুলো ভালো করেছেন। কিন্তু ইউনূসের ব্যক্তিগত কাজের জন্য যেসব কাজ করছেন, সেসব বিল পেশ হচ্ছে, সেগুলো জনগণ এত সহজে মেনে নেবে না। সরকারের মালিকানা তিনি 15% কমিয়ে দিলেন। কেন করবেন তিনি এরকম? এই প্রশ্নগুলোর সঙ্গে যে প্রশ্ন উঠছে, তাহলে কি রাষ্ট্রপতি করবেন ইউনূসকে তারেক? কারণ নিজেকে ভিভিআইপি নিরাপত্তা নিয়ে ইউনূস বাংলাদেশে রয়েছে। তিনি 1 বছর থাকবেন বাংলাদেশে। রাষ্ট্রপতি বানিয়ে ইউনূসকে তারেক নিজেই নিজের সরকারে ক্ষতি করবে না তো? ইউনূসের ইচ্ছা পূরণের জন্য কোনো চাপ রয়েছে, সেই কারণে কি তারেক এমনটা করছে? দেখুন, প্রশ্ন তো একাধিক। কোন দিকে জল গড়ায় নজর থাকবে সেদিকেই। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চললেও হরমুজ প্রণালী পেরোতে পারল না বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। 10 এপ্রিল সকালে হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছলে ইরানি কর্তৃপক্ষ জাহাজটি ট্রানজিট ক্লিয়ারেন্সের আবেদন প্রত্যাখ্যান করে। ফলে সংযুক্ত আরব আমিরাতের শারজায় ফেরত যায় জাহাজটি। জানা যায়, আঞ্চলিক সংঘাতের কারণে জাহাজটি প্রায় 40 দিন ধরে ওই এলাকায় আটকা পড়েছিল। যুদ্ধবিরতি ঘোষণার পর 9 এপ্রিল জাহাজটি সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা করে এবং প্রায় 40 ঘন্টা ধরে প্রণালীর দিকে অগ্রসর হয়। তবে গতকাল সকালে প্রণালীটির কাছাকাছি পৌঁছলে ইরানি কর্তৃপক্ষ জাহাজটি ট্রানজিট ক্লিয়ারেন্সের আবেদন প্রত্যাখ্যান করে। এরপর জাহাজটি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে শারজা বন্দরের দিকে যাত্রা করে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজের কর্তৃপক্ষ জানান, ইরানি নির্দেশনা অনুযায়ী জাহাজটি ক্লিয়ারেন্স চেয়েছিল, কিন্তু সেই আবেদন নাকচ করে দেওয়া হয়েছে। অনুমতি পাওয়ার জন্য কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রচেষ্টা অব্যাহত এখনো রয়েছে। এই জাহাজের নাবিকদের নিয়ে জাহাজ নিরাপদ অবস্থানে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। তারা আরও জানান, জাহাজটিতে 31 জন নাবিক রয়েছেন এবং তাদের জন্য পর্যাপ্ত খাদ্য সামগ্রী রয়েছে। সমুদ্রের জল লবণমুক্ত করে প্রতিদিন প্রায় 18 টন মিষ্টি জল উৎপাদন করা সম্ভব, যদিও এর জন্য ইঞ্জিনকে পূর্ণ সক্ষমতায় চালাতে হয়। বর্তমানে জলের ব্যবহার সীমিত করে দৈনিক প্রায় 6 টন রাখা হয়েছে এবং ক্রুদের মনোবল বজায় রাখতে কর্তৃপক্ষ প্রত্যেকে দৈনিক খাবার ভাতা 7 থেকে বাড়িয়ে $12 করেছে এবং তাদের মৌলিক বেতনের সমপরিমাণ অতিরিক্ত যুদ্ধ ভাতাও দেওয়া হচ্ছে। বিএসসি তথ্য অনুযায়ী জাহাজটি ভারত থেকে যাত্রা করে হরমুজ প্রণালী পার হয়ে 2রা ফেব্রুয়ারি পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। পরে এটি কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে 27 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পৌঁছয়। এর ঠিক একদিন পরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালালে উত্তেজনা দ্রুত বেড়ে যায়। জবাবে পাল্টা হামলা শুরু হলে পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, বাংলার জয়যাত্রা বিএসসির বহরে
যুক্ত হওয়া অন্যতম নতুন জাহাজ, যা চলতি বছরে ফেব্রুয়ারিতে যুক্ত হয়েছিল। ধর্ম নিয়ে যারা রাজনীতি করেন তারা নিজের দেশের শিয়া সম্প্রদায়ের অমুসলিম ঘোষণার দাবি করেন, সরকারকে ফেলে দেওয়ার হুমকি দেন, অথচ সেই ধর্মনেতারা ইরানের বিষয়ে খুব উৎসাহী। নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে তারা। তাদের বক্তব্য, ইরান মুসলিম দেশ, ইরানকে আক্রমণ করা হচ্ছে বলে আক্রোশ করেন তারা। কিন্তু একবারও ভাবা যায় নাকি যে ইরানের মুসলিমরা শিয়া না সুন্নি? শিয়া মুসলিমদের কখনো ভাবা হয় না বিধর্মী হিসেবে। সাধারণ মানুষ এই বিভেদ কিন্তু করে না, বরং ওই ধর্মনেতারাই এই বিভেদ তৈরি করে। বাংলাদেশে শিয়ারা অমুসলিম এবং ইরানে শিয়ারা পৃথিবীর সেরা মুসলমান, এমনই বক্তব্য ধর্মনেতাদের। বাংলাদেশের জাহাজ আটকে দিয়ে ইরান কি ভেবেছে একবারও যে মুসলমান ভাইদের জাহাজ আটকানো ঠিক হলো না? বা বাংলাদেশ কি পাল্টা ভেবেছে যে ইরান মুসলমান দেশ, তাই ভাইয়ের জাহাজ আটকাতেই পারে? যখন ইরান বাহরিন সৌদি আরবে আক্রমণ করে তখন ইরানের বিরুদ্ধাচরণ করে না বাংলাদেশ, কিন্তু যখন আমেরিকা ইরানে আক্রমণ করে তখন কিন্তু আমেরিকার বিরুদ্ধে সরব হয়ে ওঠে। ইরান মুসলমান বলে তাকে ভালোবাসতে হবে এবং এমন দ্বিচারিতার থেকে বেরিয়ে আসা খুবই প্রয়োজন। কারণ ভাবতে হবে, ইরান কেন পরমাণু অস্ত্র বানায়? এই প্রশ্ন কখনো কি এসেছে? ইরানের সঙ্গে তো বাংলাদেশের যুদ্ধ চলছে না, বা ইরানের বিপক্ষে তো কোনো বিবৃতিও দেয়নি মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে বাংলাদেশ। তাহলে কেন বাংলাদেশের জাহাজ আটকানো হলো? শিয়াদের অমুসলিম ঘোষণার দাবি করেন সেখানে ইরান বাংলাদেশকে অমুসলিম ভেবে জাহাজ আটকে দিচ্ছে না তো? আসলে নিজেদের মধ্যেই বিভেদ তৈরির চেষ্টা করে চলেছে ধর্মনেতারা। সুতরাং বাংলাদেশের এই জাহাজ আটকানোর বিষয়টিকে ধর্মের রং না চড়িয়ে কূটনৈতিকভাবে বিশ্লেষণ করাটাই শ্রেয়। রাজনীতিতে এবং দেশে ফেরার ইচ্ছে থাকলে তবেই ফিরতে পারবে আওয়ামী লীগ। ভারত যে সরাসরি চাপ দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরাবে, এখনই এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। যদিও কূটনীতি এবং ভূ রাজনীতি অনেক বড় বিষয়, এর জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। তাছাড়া বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, যে ভোটের ফলাফলের ওপর অনেকটাই নির্ভর করছে বাংলাদেশ এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ। তবে আওয়ামী লীগকে সংসদে আইন করে নিষিদ্ধ করাটাকে যে ভারত সমর্থন করছে না সেটা পরিষ্কার। কিন্তু ভারত দৃশ্যত এই নিয়ে কোনো বক্তব্য পেশ করেনি। খলিলুর দিল্লিতে আসার পর অনেকেই ভেবেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নিশ্চয়ই খলিলুর সাহেবের কাছে এই নিয়ে কোনো অসন্তোষ প্রকাশ করবেন, কিন্তু তেমন কোনো ঘটনার কথা জানা যায়নি। তবে কূটনীতি নিশ্চয়ই টি-20 ক্রিকেট খেলা নয়, এটি একটি লম্বা যাত্রাপথ। সেখানে সময়ের দাবি মেনে চলতে হয় এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। এছাড়া তারেক রহমানের সরকারকে আরও সময় দিতে চায় ভারত। তাই অনেকেই মনে করছেন এই বৈঠকে বিএনপি সরকারকে বার্তা দেওয়ার থেকেও মাঠ ছেড়ে দেশের বাইরে থাকা আওয়ামী লীগকে বেশি করে বার্তা দিতে চাইল ভারত। আরেকটু খুলে বলতে হয়, যখন আওয়ামী লীগ তাড়া খেয়ে ভারতের দরজায় এসে হাজির হয়েছিল তখন ভারত বিনা সংকোচে তাদের আশ্রয় দিয়েছে। এখন সেই সব নেতা যদি ভাবেন যে ভারত এরপর তাদের সুরক্ষা দিয়ে দেশে নিয়ে গিয়ে বিছানা করে শুইয়ে দিয়ে আসবে, তাহলে সেটি ভারতের কাছে তাদের মূর্খের চাহিদা হবে। এটাই বোঝাতে চেয়েছে ভারত। বর্তমানে প্রায় 20 থেকে 30,000 আওয়ামী লীগ কর্মী জেলের মধ্যে আছে এবং যারা ভয়ানক অমানবিক নির্যাতন সহ্য করছে। যদিও এই সময় কোনো মানবাধিকার সংগঠনের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দেশের ভিতরে তো বটেই, দেশের বাইরের মানবাধিকার সংগঠনগুলিরও একই অবস্থা। যে শিক্ষিত সমাজ জুলাইয়ে আসামান কাঁপার কথা বলতেন, এখন তাদের দেখা নেই। সে যাক, আসল কথা হলো ওই 30,000 জেলবন্দির সঙ্গে তো আরও 50,000 মানুষ জেলে যেতে পারতেন। তাহলে সরকারের ওপরে একটা চাপ থাকতো। তারা কিসের ভয়ে দেশে গিয়ে নেতৃত্ব দিচ্ছেন না? তারা কি জানেন না যে বাংলাদেশে যারা আওয়ামী লীগ কর্মী সমর্থক আছে তারা নেতৃত্ব শূন্যতায় ভুগছে? বিএনপি এবং জামায়াত যে ক্ষমতায় এসেছে সেটি কি একদিন সম্ভব হয়েছে, নাকি আমেরিকার ডিপ স্টেট তাদের হাতে ধরে ক্ষমতায় বসিয়ে দিয়ে গিয়েছে? তা তো নয়। তাদেরও জঙ্গি আন্দোলনে অনেক রক্তক্ষয় হয়েছে। আওয়ামী লীগকেও ফিরতে হলে আন্দোলনের পথে যেতে হবে। ভারত সবসময় চেয়েছে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, আর তার প্রধান কারণ হলো ভারতের সুরক্ষা। এই 1.5 বছরে বাংলাদেশে পাকিস্তানের হাত ধরে কত যে জঙ্গি সংগঠনকে অর্থ এবং আশ্রয় দেওয়া হয়েছে তার সঠিক হিসাব করা মুশকিল। তাই তদারকি সরকার এবং তারপরেও ভারত বাংলাদেশের কাছে নির্দিষ্ট স্থান উল্লেখ করে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে তা তুলেও ধরেছে।
হাসিনা থাকলে ভারত নিশ্চিন্ত থাকে যে আওয়ামী সরকার ভারতের সুরক্ষা নিয়ে কোনো ষড়যন্ত্র করে না, যেটি আগে করেছে বিএনপি সরকার এবং তদারকি সরকার। কিন্তু শুধু এই কারণে ভারত হাতে ধরে আওয়ামী লীগকে নিয়ে গিয়ে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠা করা বা রাস্তায় নামার ব্যবস্থা করে দিতে পারে না। সেটা করতে হবে আওয়ামী লীগের নেতা কর্মীদের আন্দোলনের মাধ্যমে। শুধু তাই নয়, ইরানে একের পর এক নেতাকে হত্যা করার পরও তাদের নেতৃত্বের শূন্যতা আসেনি এবং তাদের দেখে শিক্ষা নেওয়া উচিত আওয়ামী লীগের। খলিলুরের কাছে ভারতের চুপ থাকার কারণটিও বোঝা উচিত তাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।